ছাত্ররা তোমরা সকলেই জানো এবং আমরা সবাই জানি এটা, যে সংস্কৃত কলেজিয়েট স্কুলে যে কোনো অনুষ্ঠান রীতি অনুযায়ী আমরা শুরু করি। এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র, অধ্যাপক, সহ সম্পাদক এবং সবশেষে অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই মূলত চিনি, তার আবক্ষ মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানও আমরা সেভাবে শুরু করতে যাচ্ছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান, উপস্থিত অন্যান্য মাননীয়া শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আজকের অতিথিবর্গ, সকলের কাছে আমরা অনুরোধ করছি যে এখন আমরা চলে যাব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির কাছে। সেখানে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। বিদ্যাসাগর মশাইয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা পরবর্তী কাজে আসছি। এবার আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন, আমরা এবার তাদের বরণ করে নেব। ছাত্ররা তোমাদের ইতিমধ্যে জানিয়েছি, আমাদের বিদ্যালয় থেকে 1972 সালে পাশ করেছেন এমন 5 জন কৃতি মানুষ, এই বিদ্যালয়ের 5 জন কৃতি ছাত্র, যারা জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং এখনো করছেন। তারা আজকের অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে তাদের অবদান। এই 5 জনের মধ্যে 3 জন এই মুহূর্তে আমাদের এখানে সশরীরে উপস্থিত রয়েছেন। শ্রী প্রলয় ভট্টাচার্য, শ্রী দেবরঞ্জন সরকার এবং শ্রী অনিরুদ্ধ দাস। আমরা অনুরোধ করি বিদ্যালয়ের পক্ষ থেকে 1972 সালে পাশ করে যাওয়া এই 3 জন প্রাক্তনী আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন
এবং আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মহুয়া সেনগুপ্ত। আমরা ডক্টর সেনগুপ্তকে অনুরোধ করি মঞ্চে আসার জন্য, এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি রয়েছেন অরুণাভ বাবু, তাকে অনুরোধ করি অতিথিদের মঞ্চে নিয়ে আসার জন্য। এবার অতিথিদের বরণ করে নেওয়ার পালা। মাননীয় অতিথিরা তারা আসন গ্রহণ করার পর এবার তাদের বরণ করে নেওয়া হবে। বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকাদ্বয় এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের অনুরোধ করি আপনারা একটু মঞ্চে আসবেন। সুদীপ্তা দি এবং পিয়ালি ম্যাডাম, আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। মাননীয় জ্যোতিষ বাবু, জেসিআর স্যার এবং এএন স্যার, আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। অতিথিদের বরণ করে নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা অনুরোধ প্লিজ। আমরা ছোট্ট একটি পুষ্পস্তবকের মধ্য দিয়ে ওনাদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা তাদের বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অরুণাভ আদক মহাশয় আজকের অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ডক্টর মহুয়া সেনগুপ্তর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন। শ্রীমান সোহম বিশ্বাস, নবম শ্রেণীর ছাত্র, তুমি মঞ্চে চলে এসো। এবার আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে নবম শ্রেণীর ছাত্র শ্রীমান সোহম বিশ্বাস। আমরা ওর এই গানটিকে উদ্বোধনী সঙ্গীত হিসেবে ধরে নিতে পারি। নমস্কার, আমি ক্লাস নবম শ্রেণীর ছাত্র সোহম। এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। তাই তো জেগেছে তার শোনো ওই আহ্বান, তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে জাগা হয়ে গান, ছুটে আয় রে লাগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তান শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায় আয় শান্তি জাগায়, ওই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায় আয় শান্তি জাগায়,
ওই শ্যামলি ধরণী হবে ধন্যা, ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লাবণ বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আজকের অনুষ্ঠানে একটি অংশ বিদ্যালয়ের বর্তমানে যারা ছাত্র রয়েছে সেরকম 5 জন কৃতি ছাত্রকে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে আজকে আমরা অনুষ্ঠানের আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে আমাদের বিদ্যালয়ের আরেকজন প্রাক্তনী বাংলা ভাষার উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে, কবিদের মধ্যে অন্যতম বিষ্ণু দে। তার জন্মদিন মঞ্চে বিষ্ণুদের মঞ্চে রাখা কবি বিষ্ণুদের ছবিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। আমরা শুনবো বিস্তারিত। আজকে অনুষ্ঠানে 2 জন বলবেন, তারা অতিথি যিনি রয়েছেন ডক্টর সেনগুপ্ত এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক টিকেএম স্যার, ওনারা বলবেন কবি বিষ্ণুদের সম্পর্কে। আমরা শুনব। তার আগে বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মুখবন্ধ কয়েকটি কথা, স্বাগত ভাষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অরুণাভ আদক মহাশয়। পায়ের কাছে শুয়ে আছে পথ, জানি না শুনতে পাবো কিনা। শুনতে পেলে ও পথে নীরব আহ্বান কে পারে ঠেলতে দূরে। ছায়া ছায়া মেঘলা দুপুরে একদিন ডেকে নেবে আনন্দ করে। দরজা ঠেলে ধুলিময় পথের জগৎ। ভয় নেই, তোমার শহরে আমি কখনো যাব না। এই যাত্রা পরিণামহীন, অনেক বেদনায় এ বাসনায় রাস টেনেছি প্রণতিতে। বিগ্রহের হাতের ঘ্রাণ পাব না কখনো, তাই চন্দন ঘষতে বসে আমি লম্বা করে শ্বাস টানি। 2 চোখ বুঝে আসে প্রণয় মঙ্গলে। মহুয়া সেনগুপ্তের 10টি কবিতা অংশ বিশেষ। তার কবিতায় ধরা পড়েছে প্রাত্যহিক জীবনে ধরা পড়া বিভিন্ন মুহূর্তগুলো। তাই তিনি অনায়াসেই বলতে পারেন, শত জলকণায় নাম গান বাজে, জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে আসে, সীমান্ত লঙ্ঘিত পাই। অধ্যাপিকা ডক্টর মহুয়া সেনগুপ্ত আজকে আমাদের প্রধান অতিথি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান, যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে শুধু শিলচর আসাম থেকে এসেছেন ছাত্রদের উৎসাহিত করার জন্য। আমরা কৃতজ্ঞ আমাদের মধ্যে তাকে স্বাগত জানাতে পেরে। বিভিন্ন ক্ষেত্রে তার গবেষণাপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। সুতরাং সে সম্পর্কে আমরা যাচ্ছি না, শুধু আজকে আমরা তার কাছ থেকে শুনব
কবি বিষ্ণুদেব সম্পর্কে দু চার কথা। আজকে আমরা জানব বিষ্ণুদেব সম্পর্কে, তার সাহিত্য ভাবনা। এই লক্ষ্যে বা আজকের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বিদ্যালয়েরই 1972 সালের 5 জন প্রাক্তনী এগিয়ে এসেছেন তোমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। 2024 শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণীতে প্রথম স্থানাধিকারী এবং 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিকের প্রথম এবং উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে যে প্রথম হয়েছ এবং মানবিক বিভাগ বা কলা বিভাগে যে প্রথম হয়েছ, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। প্রত্যেকেই ওনারা 10,000 টাকা করে একটা স্কলারশিপ দেবেন এককালীন, যার উপর ভিত্তি করে তোমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারো। কবি বিষ্ণুদেব সম্পর্কে আমরা শুনব, বিস্তারিত কিছু এখন নয়। ম্যাডাম আছেন, আমাদের তপনবাবু আছেন, তারা তোমাদের কাছে এই বিষয়ে অনেক আলোকপাত করবেন। ধন্যবাদ ওনাদেরকে আরেকবার স্বাগত জানাতে পেরে। উপস্থিত সকল মাননীয় শিক্ষক, শিক্ষিকা এবং আমার স্নেহিত ছাত্র সকলকে আমরা অকণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এবার পুরস্কার বিতরণ। কৃতি ছাত্রদের, বর্তমানের কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের 3 জন কৃতি ছাত্র, যারা 1972 সালে, আরেকবার বলি, 1972 সালে যারা আমাদের বিদ্যালয় থেকে পাশ করে গেছেন, কিন্তু বিদ্যালয়টা থেকে তারা চলে যাননি। বিদ্যালয়ে তাদের সাথে রয়েছে, তারা বিদ্যালয়ের সাথে রয়েছেন এবং দৃষ্টান্ত স্বরূপ তারা যে কাজটা করছেন সেটা বাকি বহু মানুষের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা কিভাবে বিদ্যালয়ের বর্তমান অবস্থাটাকে তারা সাহায্য করতে পারেন। শুধু নিছক স্মৃতিচারণ নয়, তারা বেছে নিয়েছেন এমন এক পথ যা আমাদের যেমন উদ্দীপ্ত করে, তেমনি তার সাথে বাকি ছাত্রদেরও বলে দেয় যে প্রাক্তন ছাত্র হিসেবে ভূমিকা কেমন হওয়া উচিত। ডেকে নিচ্ছি আমরা মঞ্চে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছ আমাদের বিদ্যালয় থেকে কৃষ্ণেন্দু মণ্ডল, চলে এসো মঞ্চে। উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগে প্রথম হয়েছ সূর্য ভট্টাচার্য। মাধ্যমিকে আমাদের বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর প্রাপক সৌরিশ হাইদ। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার সময় প্রথম হয়েছ অরিজিৎ মল্লিক এবং অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠার সময় প্রথম হয়েছ সার্থক বিশ্বাস। তোমরা মঞ্চে চলে এসো, তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমি তোমাদের নামগুলো ডাকছি এবং অনুরোধ করি শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয়, শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, শ্রী অনিরুদ্ধ দাস মহাশয় এবং আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর সেনগুপ্ত, আপনারা যদি এই 4 জন ছাত্রের হাতে পুরস্কার তুলে দেন, আমাদের তা মনে থাকবে, আমাদের তা উদ্দীপ্ত করবে। কৃষ্ণেন্দু মণ্ডল উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে। কৃষ্ণেন্দু মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী প্রলয় ভট্টাচার্য মশাই। শ্রীমান সৌরিশ হাইদ, কৃষ্ণেন্দু এর আজ থেকে 2 বছর আগে যখন প্রথম শুরু হয়েছিল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান, তখন কৃষ্ণেন্দু একবার এই পুরস্কার পেয়েছিল। আচ্ছা, এবার সৌরিশ হাইদ দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে ওঠার সময় সর্বোচ্চ প্রাপক। শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, অনুরোধ করি আপনাকে।
অরিজিৎ মল্লিক, নবম থেকে দশম শ্রেণীতে ওঠার সময় প্রথম হয়েছ। শ্রী অনিরুদ্ধ দাস মহাশয় তুলে দিচ্ছেন তার হাতে পুরস্কার। এবং শ্রীমান সার্থক বিশ্বাস অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠার সময় প্রথম হয়েছে। আমি অনুরোধ করি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অধ্যাপিকা ডক্টর মহুয়া সেনগুপ্ত মহাশয়াকে অনুগ্রহ করে সার্থকের হাতে পুরস্কারটা তুলে দেবেন। সূর্য ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগে প্রথম হয়েছে। আমরা অনুরোধ করি অধ্যাপিকা ডক্টর সেনগুপ্ত, আপনি যদি আরেকবার ছাত্ররা তোমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার অভাব নেই এবং এভাবে সরাসরি ছাত্রদের তোমাদের বন্ধুদের তোমাদের দাদাদের পুরস্কৃত হতে দেখে খুব স্বাভাবিকভাবে তোমাদের মধ্যেও উদ্দীপনা জাগছে এবং এর সাথে তোমরা আরও আগ্রহী আমাদের বিদ্যালয়ের আরেক প্রাক্তনী, যার নাম আমরা বারবার উচ্চারণ করি শ্রদ্ধার সাথে, কবি, চিন্তক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, সঙ্গীত সমালোচক, সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক বিষ্ণু দে, সবার উপরে যার পরিচয় কবি বিষ্ণু দে হিসেবে। আমরা তার সম্পর্কে এবার শুনব। আমাদের সামনে বলবেন বর্তমানে আসামের শিলচরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জৈব প্রযুক্তি বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর মহুয়া সেনগুপ্ত। আমরা অনুরোধ করি ডক্টর সেনগুপ্তকে আমাদের সামনে বিষ্ণু দে সম্পর্কে কিছু কথা বলার জন্য। আপনার কোনটা কমফোর্টেবল হবে, ওটা না এটা? নমস্কার। মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, নমস্কার। মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, প্রধান শিক্ষক মহাশয়, মঞ্চের নিচে এটা ঠিক আছে, এটা শোনা যাচ্ছে না? মঞ্চের নিচের প্রাজ্ঞজনেরা এবং আমার প্রিয় ছাত্ররা, সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বড়রা আমার থেকে অনেক বেশি জানেন, অনেক প্রাজ্ঞ, তাই আমার আজকের মূল শ্রোতা কিন্তু তোমরা ছাত্ররা। তোমরা এই সুপ্রাচীন ও নামী বিদ্যালয়ের ছাত্র। প্রথমেই একটি স্বীকারোক্তি ও প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্ন শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই নিরীহ প্রশ্ন। স্বীকারোক্তি এই যে আমি নিজে একটি ইংরাজি মাধ্যম স্কুলে বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে রেখে পড়াশুনো করেছি। সুতরাং একটি বার্তা তোমাদের দেব যে কোন মাধ্যমে পড়ছো সেটি অতটা জরুরি নয়, কেননা তুমি ইংরেজি মাধ্যমে পড়ে বাংলা শিখতে পারো, বাংলা মাধ্যমে পড়ে পৃথিবীর যে কোনো ভাষা শিখতে পারো। শুধু ভাষার প্রতি একটু ভালোবাসা, সেটুকুই চাই। আর আমি বিজ্ঞানের ছাত্রী, কিন্তু আমার কবিতা আমার প্রথম এবং শেষ প্রেম। সুতরাং আমি বলতে চাইছি যে
মনের মধ্যে কোনো রকমের যেন অর্গল না থাকে, মনের মধ্যে যেন কোনো রকমের প্রাচীর না থাকে, মনকে একটা খোলা জানলার মতো রাখো, দেখবে অনেক কিছু তোমরা শিখছো, জানছো, অন্যদের শেখাচ্ছ, অন্যদের অনুপ্রাণিত করতে পারছো। আমি এই মহান ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের প্রাক্তনী ও পরিচালন মণ্ডলীর কাছে খুব কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে প্রশ্নটির কথা বলেছিলাম, আমি জানতে চাই তোমাদের মধ্যে কেউ কি কবিতা লেখো? কারা কারা কবিতা লেখো বা কবিতা পড়ো? একটু হাত তোলো। বাকিরাও কিন্তু করতে পারো, এবং কেউ যদি বারণ করেন তাদের কথা শুনবে না। কেউ যদি বলেন কবিতা লেখা সময় নষ্ট মাত্র, একদম তাদের কথা শুনবে না, তিনি যেই হন না কেন। এবার আমি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। কবি বিষ্ণু দে, তিনি শুধু কবি নন, কবি, প্রবন্ধকার, সম্পাদক, তিনি চিত্র সমালোচক। তিনি জন্মেছিলেন আজকের দিনে 1909 সালে 18ই জুলাই, এবং তার তিরোধান 3রা ডিসেম্বর 1982 সালে। তিনি 1971 সালে তার স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন। তার জন্ম কলকাতার পটলডাঙ্গায়। বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে। আদি নিবাস ছিল হাওড়ায়। তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি। বিষ্ণু দে কলকাতার মিত্র ইনস্টিটিউট এবং তোমাদের এই সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশুনো করেন। 1927 সালে ম্যাট্রিকুলেশন পাশ করার পর বঙ্গবাসী কলেজে আইএ পড়তে যান। 1932 সালে সাম্মানিক ইংরাজি বিষয়ে স্নাতক হন সেন্ট পলস কলেজ থেকে। এরপর 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এমএ করেন। 1935 সালে তিনি রিপন কলেজ, মানে এখন যেটি তোমরা সুরেন্দ্রনাথ কলেজ নামে চেনো, যোগদান করেন শিক্ষক হিসাবে। এরপর 1944 থেকে 47 সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে এবং 1947 থেকে 69 সাল পর্যন্ত মৌলানা আজাদ কলেজে পড়ান। এরপর তিনি কৃষ্ণনগর সরকারি কলেজেও অধ্যাপনা করেন। ওর সম্পর্কে সামান্য এটুকু তথ্য তোমরা সবাই হয়তো আমার থেকে অনেক বেশি জানো, কিন্তু তবুও একটু বললাম। এবার মূল প্রসঙ্গে আসি। বিগত শতাব্দীর 30 দশকে যে 5 জন কবি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন রবীন্দ্র পরবর্তী যুগে, বিষ্ণু দে তাদের মধ্যে অন্যতম কনিষ্ঠ কবি। বাকিরা হলেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। আজকে আমি বলবো এদের মধ্যে পঞ্চকবির অন্যতম কনিষ্ঠ কবি বিষ্ণু দেকে নিয়ে। তার বিরুদ্ধে অনেক সময় দুর্বোধ্যতার অভিযোগ আনা হয়েছে। তার কবিতা বহু বিচিত্র বিষয়ে পরিভ্রমণ করেছে, বহু বিচিত্র ছন্দে রচিত হয়েছে তার কবিতা। প্রাচ্য ও পাশ্চাত্যের ধ্রুপদী সাহিত্য, লোকায়ত সংস্কৃতি, মিথোলজি নিয়ে গড়ে উঠেছে তার কবিতা। তার কবিতায় সঙ্গীত ও শিল্প ভাবনা বিশেষ মাত্রা পেয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন যথার্থ শিল্পস্রষ্টা ও শিল্পরসিক। তার অনুবাদের সুবাদে বাঙালি পাঠক পেয়েছেন টি.এস. এলিয়টের কবিতার স্বাদ। তার কবিতায় আমরা পাই সমকাল ও কালাকালের চেতনা, ইতিহাস চেতনা, সমাজ চেতনা ও রাজনীতি চেতনা। নির্জনতার কবি বিষ্ণু দে। তার কবিতায় কোনো উচ্চ কলরব নেই। দেশের ও বিদেশের পুরাণ, ধর্মগ্রন্থ, ধ্রুপদী সাহিত্যের নিবিষ্ট পাঠক কবি নিজের কবিতাতেও ব্যবহার করেছেন উপাদান হিসেবে তার এই আহরিত জ্ঞান। দান্তে, শেক্সপিয়ার, এলিয়ট, বেটোফেনের পাশাপাশি ছায়া ফেলেছেন কবির, রবীন্দ্রনাথ, যামিনী রায়, ছত্তিশগড়ি গান, কোনারক ও মাম্মালাপুরমের স্থাপত্য। রবীন্দ্রনাথের প্রতি অসীম শ্রদ্ধা ও সমীহ রেখেও তিনি তার পরিমণ্ডলের বাইরে থেকে নিজস্ব কবিতা ভুবন রচনায় প্রয়াসী হয়েছেন। রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত অনুরাগী শ্রোতা ছিলেন, যেমন ছিলেন বাখ, বিটোফেন প্রভৃতি পাশ্চাত্য সঙ্গীতের সমাদরকারী। আজকের বক্তব্যটি অনেকগুলি পর্যায়ে ভাগ করা যেত, সময় সংক্ষেপের কারণে আমি মূলত সামান্য একটি অধ্যায় বলবো বিষ্ণু দে ও রবীন্দ্রনাথ, এবং তারপরেই চলে যাব বিষ্ণুদের কবিতায় কি গল্প আছে। গল্পগুলি তোমাদের ভালো লাগবে।
বিষ্ণুদের নাম রেখেছি কোমল গান্ধার। কাব্যগ্রন্থটির প্রথম কবিতা 22শে শ্রাবণ, শেষ কবিতা 25শে বৈশাখ। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটেছিল, 25শে বৈশাখ তার জন্মদিন, আমরা সবাই জানি এটা। মনে হয় না এইভাবে রাবীন্দ্রিক ভুবনকে সশ্রদ্ধ স্মরণে রেখে বিষ্ণুদের সৃষ্টি করে তুলতে চেয়েছেন ভাব ও রূপের এক স্বকীয় ভুবন। রবীন্দ্রনাথের সম্পর্কে বা সঙ্গে তার সম্পর্ক এক ধরনের প্রত্যাখ্যান ও প্রণতির টানাপোড়েন ছিল। কাব্যগ্রন্থটির প্রথম কবিতা থেকে শেষ কবিতা যেন উপলব্ধি করায় মৃত্যু থেকে জন্মের দিকে এক গতিময়তা, এক যাত্রা, মৃত্যু থেকে জীবনের দিকে, নৈরাশ্য থেকে আশা ও আনন্দের দিকে, নঙর্থকতা থেকে অস্তর্থক বা সদর্থক চৈতন্যের দিকে। 22শে শ্রাবণ কবিতাটি শুরু আনন্দে। কবি লিখছেন, আনন্দের নিঃশ্বাস টানি, হৃৎস্পন্দে আশার আশ্বাস, শুনে আসা দীর্ঘকাল অভ্যাস। কিন্তু বিষ্ণুদের কবিতায় এক দান্ধিকতা বা ডুয়ালিটি লক্ষণীয় হয়ে ওঠে। তাই এরপরেই তিনি লেখেন, তবুও হঠাৎ হাওয়ায় আসে উপবাসী মানুষের রোদনের দুয়ো, যা আগের মুহূর্তের আশা ও আনন্দকে যেন ছিঁড়ে খুঁড়ে ফেলে। কবির জীবনের আনন্দ, ভালোবাসা, মুক্তি ব্যাহত করে এক নিরাশার, নৈরাশ্যের বার্তা। আকাল ও বন্যার দুশ্চিন্তা, দেশকালের চূড়ান্ত নৈরাজ্য, সন্দেহ, ভয়, কলুষ। এরপরেই আবার সেই অমোঘ তবুও কবি ঘোষণা করেন মানুষ দুর্জয়। 25শে বৈশাখ আগাগোড়াই পজিটিভ বা অস্তর্থক প্রত্যয়ে দীপ্ত। রবীন্দ্র ব্যবসা নয়, এই রবীন্দ্র ব্যবসা কথাটি কিন্তু যথেষ্ট নঙর্থক। তিনি বলছেন, উত্তরাধিকার ভেঙে ভেঙে চিরস্থায়ী জটা জালে জাহ্নবীকে বাঁধি না, বরং আমরা প্রাণের গঙ্গা খোলা রাখি। রবীন্দ্র ব্যবসা, এই নঙর্থক শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে তাকে খণ্ডন করারই উদ্দেশ্যে। এই যে জাহ্নবী কথাটি এলো, জাহ্নবী কে? জাহ্নবী হচ্ছেন গঙ্গা। এইখান থেকে আমি চলে যাব বিষ্ণুদের কবিতায় মিথের প্রসঙ্গে, মিথের প্রয়োগের প্রসঙ্গে। সবরমুনির পুত্রদের উদ্ধার করার জন্য ভগীরথ গেলেন শিবের কাছে, সাধনা করলেন, করে গঙ্গাকে নামিয়ে আনলেন পৃথিবীতে। শিবের জটামুক্ত হয়ে গঙ্গা কলকল্লোলে চলে আসছেন, পৃথিবীতে নেমে আসছেন এবং জহ্নমুনির আশ্রম ভাসিয়ে দিয়ে যাচ্ছেন। রাগে জহ্নমুনি করলেন কি, গঙ্গাকে খেয়ে ফেললেন, এক গ্লাস শরবতের মতো করে খেয়ে ফেললেন। ভগীরথ অনেক সাধ্য সাধনা করে জহ্নমুনিকে বললেন যে গঙ্গার মর্তে আসা অনেক বেশি দরকার, অনেক খুব খুব প্রয়োজন। তখন জহ্নমুনি তাকে নিজের জানু চিরে, হাঁটু চিরে উন্মুক্ত করে দেন। যেহেতু তিনি গঙ্গাকে প্রায় নতুন জন্ম দিচ্ছেন, তাই জহ্নুর কন্যা হিসেবে গঙ্গার নাম হলো জাহ্নবী। এই গল্পগুলি যদি আমরা না জানি, আমাদের তো বিষ্ণুদের কবিতা দুর্বোধ্য লাগবেই। সুতরাং আমাদের এই গল্পগুলো জানতে হবে, পাঠক হিসেবে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। বড় বৈচিত্র্যময় বিষ্ণুদের কাব্য ভুবন। প্রেম, প্রকৃতি, রাজনীতি, সমাজনীতি, দর্শন, ইতিহাস, ভৌগোলিক চেতনা যেমন তার কাব্যে প্রতিফলিত হয়েছে, তেমনি দেশ বিদেশের মিথ, পুরাণ, লোককথা ও রূপকথাকে এত বিচিত্রভাবে ব্যবহার করেছেন কবি, ফলে ঋদ্ধ হয়েছে বাংলা কবিতা। বিষ্ণুদের প্রধান কয়েকটি কাব্যগ্রন্থে এই মিথের প্রয়োগ কিভাবে হয়েছে সেই প্রসঙ্গে সামান্য কিছু বলবো। হে বিদেশি ফুল বিদেশি কবিতার অনুবাদ, এর বাইরে উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, সাত ভাই চম্পা, সন্দীপের চর, আলেখ্য, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, ঈশাবাস্য দিবানিশা প্রভৃতি কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় দেশি বিদেশি গল্প, পুরাণের উল্লেখ পাই। যেমন উর্বশী, উর্বশী হচ্ছেন স্বর্গের অপ্সরা এবং রাজা পুরুরবার স্ত্রী। আর্টেমিস, তিনি হচ্ছেন ডায়না, যে গ্রিক দেবী, যিনি শিকারের দেবী, যিনি পশু পাখির দেবী, তার রোমান কাউন্টার পার্ট হচ্ছেন আর্টেমিস। ত্রিশঙ্কু, একজন রাজা, যিনি স্বর্গ থেকে পতিত হচ্ছিলেন, তার পতনটা স্বর্গ আর মর্তের মাঝখানে আটকে দেন ঋষি বিশ্বামিত্র। প্রসারপিনা, যাকে জলের নিচে অপহরণ করে নিয়ে যান
জলের দেবতা প্লুটো, বা যাকে হেডিস বলা হয়। গ্রিক এবং রোমান মিথোলজিগুলো দুটিই সমান্তরাল, দুটি কাছাকাছি যায়, নামগুলি খালি পাল্টে পাল্টে যায়। ওফেলিয়া, ডায়না, মহাশ্বেতা মানে বানভট্টের কাদম্বরী কাব্যের মহাশ্বেতা, যজাতি তার সম্পর্কে আর একটু বলবো, ক্রেসিডা, সাত ভাই চম্পা, কাসান্ড্রা, আইসায়ার, ইলোরা, কোণার্ক, লক্ষিন্দর, নীলকমল, লালকমল প্রভৃতি। পাশাপাশি রয়েছে রামায়ণ, মহাভারত, মঙ্গল কাব্য, ইলিয়াড, ওডিসি, প্যারাডাইস লস্টের আরও নানা অনুষঙ্গ ও অভিজ্ঞান। রয়েছেন কালিদাস। কবি লিখছেন, আমি নই পুরুরবা, হে উর্বশী, ক্ষণিকের মর অলকায় শুধু তুমি থাকো ক্ষণকাল। এর পাশাপাশি দেখি উর্বশী আসছেন প্রতীচ্য থেকে, আর প্রাচ্যের দেবী আর্টেমিস তিনি নেতির সমুদ্র থেকে উঠে আসছেন। সুদীর্ঘ সুঠাম নগ্ন তনু বলিয়ান আর্টেমিস, যার মধ্যে কবি শুনতে পাচ্ছেন প্রাণের স্পন্দন। তিনি প্রাণের দেবী, আদিম ও অন্তহীন সঙ্গীত, যে নারীর কোনো মহাবেশ নেই, শুধুমাত্র যার শুদ্ধ সৌন্দর্য খুঁজে পান কবি ভালোবাসার প্রতিমায়। উর্বশী নয়, তাই আর্টেমিসকেই তার ভালো লেগে গেল। একই কাব্যের ত্রিশঙ্কু কবিতাতে লিখছেন, দিন কাটে তৃপ্তিহীন, রাত্রিও প্রশান্তিহীন, ত্রিশঙ্কু এ আমার হৃদয়। এবার আমাকে তো জানতে হবে ত্রিশঙ্কু কে। পুরাণে বর্ণিত রাজা ত্রিশঙ্কু স্বর্গ থেকে স্বর্গচ্যুত হয়ে পড়ে আসছিলেন, মর্তের কাছাকাছি চলে এসেছিলেন। বিশ্বামিত্র মুনি তাকে স্বর্গ আর মর্তর মাঝখানে স্থিত করে দেন। পুরাণের চরিত্রের মতো কবি নিজেও নিজের তৃপ্তিহীন দিন ও প্রশান্তিহীন রাত্রির মধ্যে বিরাজ করছেন। শেক্সপিয়ারের ওফেলিয়া, হ্যামলেটের প্রধান নারী চরিত্র, গ্রিক পুরাণের ক্রেসিডা, এই দুজনেই কবির কাব্য প্রতিমা। তার ব্যক্তিগত যে সমস্ত অনুভব, প্রেম ও প্রেমের বিপর্যয়কে ব্যক্ত করেন এই দুই নারী। ঝোড়ো হাওয়া ছোড়ে কালো কালো বুনো মেঘ, চৈতি পূর্ণিমাকে আমি যে তোমাকে ভালোবাসি, সে কি তাই শুধু অফেলিয়া? অথবা বলছেন ক্রেসিডা, তোমার থমকানো চোখে চমকায় বড়া ভয়, তোমার বাহুতে অনন্ত স্মৃতি, ক্রতুকৃতমের শেষ, তোমাতেই করি মত্ত মরণে জয়। ক্রেসিডার গল্পটা এইরকম, এটা ইলিয়াডেরই অংশ, একটু শোনো, তোমাদের ভালো লাগবে। ক্রেসিডা ভালোবাসতেন ট্রয়লাসকে। ট্রয়লাস ছিলেন প্যারিসের ছোট ভাই। প্যারিসকে না, যিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, হেলেনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, যার জন্য ইলিয়াডের যুদ্ধ হয়। ইলিয়াড, ওডিসি এই দুই যুদ্ধের কাহিনী বর্ণনা করে। তো ক্রেসিডার পিতা শত্রুপক্ষে যোগ দেন, সেই কারণে ক্রেসিডা আর ট্রয়লাসের ছাড়াছাড়ি হয়ে যায় এবং দুজনেই খুবই বিচ্ছেদে কাতর হয়ে পড়েন। তবু ক্রেসিডা ডায়োমিদ নামে এক গ্রিক যোদ্ধার কাছে আত্মসমর্পণ করেন। কবি বিষ্ণুদের কাছে কিন্তু এই দ্বিচারিণী ক্রেসিডার প্রেমেই আশ্রয় জুটেছে। তিনি বলছেন, ক্রেসিডা, তোমার থমকানো চোখে চমকায় বড়া ভয়। চোরাবালি কাব্যের আর একটি পৌরাণিক কাহিনী হচ্ছে যজাতির। এবার যজাতির কাহিনী জানতে গেলে আমাদের জানতে হবে যে অসুরদের রাজা বৃষপর্বা, তার গুরু ছিলেন শুক্রাচার্য। এবার গুরু শুক্রাচার্যের মেয়ে হচ্ছেন দেবযানী, আর বৃষপর্বার মেয়ে হচ্ছেন শর্মিষ্ঠা। তারা কিন্তু আপাতভাবে তারা কিন্তু খুব বন্ধু, কিন্তু সামান্য কারণে ঝগড়া হওয়াতে তাদের মধ্যে মন কষাকষি হয়, একে অপরের মধ্যে কেউ মুখ দেখবেন না। এবং যজাতি যখন দেবযানীকে বিয়ে করতে যান, তখন দেবযানী বলেন শর্মিষ্ঠাকে তাকে দাসী রাখতে হবে, তার শ্বশুরবাড়িতে শর্মিষ্ঠা দাসী হিসেবে থাকবেন। কিন্তু আসলে তা হয় না। রাজা যজাতি শর্মিষ্ঠাকেও বিয়ে করেন। এই কথা জানতে পেরে শুক্রাচার্য অভিশাপ দেন যজাতিকে যে অকাল বার্ধক্য তার জীবনে নেমে আসবে। তিনি ক্ষমা প্রার্থী হন। ক্ষমা চাইতে গেলে তখন শুক্রাচার্য বলেন, যদি তোমার 5 ছেলে, 2 ছেলে দেবযানীর সঙ্গে যদু ও তুর্বসু, আর শর্মিষ্ঠার সঙ্গে 3 ছেলে দ্রুহ্য, অনুদ্রুহ্য ও পুরু, এদের মধ্যে কেউ যদি তোমার অকাল বার্ধক্য নিয়ে নেয়, তবে তুমি আবার তোমার যৌবন ফিরে পাবে। তার বাকি 4 ছেলে কিন্তু এই প্রস্তাবে রাজি হন না, কিন্তু ছোট ছেলে পুরু, সে বাবার বার্ধক্য, অকাল বার্ধক্য নিজে নিয়ে নিজের যৌবন বাবাকে দান করে। সহস্র বছর, 1000 বছর অতিক্রান্ত হলে রাজা যজাতি বোঝেন যে ভোগের কোনো তৃপ্তি নেই। তিনি তখন পুরুকে তার যৌবন প্রত্যার্পণ করে
বানপ্রস্থে চলে যান। বিষ্ণুদে যজাতি কবিতায় এই মিথটিকে গ্রহণ করে বলেছেন, অনেক দিনের অনেক জ্ঞানের চরম ক্ষতি, অনেক পাপের পরম তাপের বিষয় বোঝা, অনিকেত মনে যক্ষের কূট প্রশ্ন আনে। এবার যে যক্ষের কূট প্রশ্নতে গেলাম, যক্ষের কূট প্রশ্নতে কিন্তু আর একটা মিথের মধ্যে আমরা ঢুকে গেলাম, মহাভারতের একটি মিথ, যেখানে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে বারানবর থেকে যতুগৃহ থেকে বেঁচে 5 ভাই মাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে পাণ্ডবরা, এবং সেখানে জল 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 তৃষ্ণা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, পিপাসায় জল আনতে পাঠিয়েছেন সহদেবকে, সে ফেরে না। তার খোঁজে নকুলকে পাঠালেন, সে ফেরে না। যুধিষ্ঠির খুব চিন্তা করছেন, যুধিষ্ঠির তারপরে অর্জুনকে পাঠালেন, ভীমকে পাঠালেন, 4 ভাইয়ের কেউ ফিরে এলো না। তখন তিনি নিজে গেলেন ভাইদের অনুসন্ধানে এবং গিয়ে দেখলেন সরোবরের পাশে একটা বক বসে আছে, তার নাম উপরিচর বসু, আর 4 ভাই সরোবরের ধারে মরে পড়ে আছে। তখন সেই বক, যে একজন যক্ষ ছদ্মবেশী, আসলে সে ধর্ম, আর যুধিষ্ঠির নিজে হচ্ছেন ধর্মপুত্র, তাদের মধ্যে একটা ডায়লগ, একটা কথোপকথন আছে। সেটা খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলো কীরকম জানো? যেমন, পৃথিবীর অপেক্ষা গুরুতর কে? যুধিষ্ঠির, যার নামের অর্থ যুদ্ধে যিনি স্থির থাকেন, তিনি বললেন পৃথিবীর অপেক্ষা গুরুতর হচ্ছেন মাতা। আকাশ অপেক্ষা উচ্চতর কে? আকাশ অপেক্ষা উচ্চতর হচ্ছেন পিতা। বায়ু অপেক্ষা দ্রুতগামী কে? বায়ু অপেক্ষা দ্রুতগামী হচ্ছে মন। মন যখন খুশি যেখানে খুশি, আমি এখানে বসে আছি তো কি হয়েছে, আমার মন ফুটবল মাঠে ঘুরে বেড়াচ্ছে, হতে পারে। আর তৃণ অপেক্ষা বিস্তৃত কি না চিন্তা। অসংখ্য চিন্তা একসঙ্গে আমাদের মাথায় ঠাঁই পেতে পারে। এরকম প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্ন। সব কথা বলা তো সম্ভব না, কিন্তু আমি শেষটুকু বলছি। শেষে এসে সেই যক্ষরূপ বকরূপী যক্ষ, সে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করে সুখী কে? যুধিষ্ঠির উত্তর দেন, এটা রাজার মতো উত্তর নয়, কিন্তু এটা একটা স্কলারের উত্তর। তিনি উত্তর দেন, দিবসের 5ম বা 6ষ্ঠ ভাগে অঋণী, যার কোনো লোন নেই, যার কোনো ঋণ নেই, অপ্রবাসী, যে শাকান্ন খায় দুটি, সে হচ্ছে সুখী। এটা কোনো রাজার উত্তর হতে পারে না, এ হচ্ছে একজন স্কলারের উত্তর, একজন ছাত্রের উত্তর, ঠিক তোমাদের মতোই যে ছাত্র। তারপর তাকে জিজ্ঞেস করা হয় আশ্চর্য কি? যুধিষ্ঠির বলেন, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কীট পতঙ্গ গাছপালা সবাই মারা যাচ্ছে, অথচ আমরা নিজেদের মৃত্যুর কথা ভাবতে পারি না, আমরা ভাবি না নিজেদের মৃত্যুর কথা। এই হচ্ছে পরম আশ্চর্য। আর শেষ প্রশ্নটি মারাত্মক ছিল। শেষ প্রশ্নটি ছিল বার্তা কি? যুধিষ্ঠির উত্তর দেন, পৃথিবীর এই মহামোহময় কড়াইতে সূর্যরূপ অগ্নি দ্বারা, দিবারাত্রিরূপ ইন্ধন দ্বারা, মাস ঋতুরূপ হাতা দিয়ে কাল জীবগণকে রান্না করছেন, জীবগণকে পাক করছেন। এই হচ্ছে বার্তা। তো এই যক্ষ, এই প্রসঙ্গটি যদি আমি না জানি, আমি বিষ্ণুদের কবিতাটির মানে বুঝবো না। তো পূর্বলেখের পদধ্বনি কবিতায় নিয়েছেন উলুপির মিথ। উলুপি অর্জুনের এক স্ত্রী, অর্জুনের অনেকগুলি স্ত্রী ছিলেন। উলুপি হচ্ছেন কৌরব্য নাগের কন্যা। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর আহির দস্যুদের কাছে অর্জুন পরাজিত হলে হাত থেকে গান্ডীব খসে পড়ল। বিষ্ণুদেব অর্জুনের কথায় লিখছেন, অসহায় জরাগ্রস্ত পাণ্ডু অসুয়ারে ছিন্ন করে দিতে আসে সর্পিল উর্বশী। সর্পিল কেন না, তিনি নাগকন্যা। ভদ্রা বা সুভদ্রা শপথনী, উলুপির শপথনী সতীন, অর্জুনের আর এক স্ত্রী, শ্রীকৃষ্ণের বোন এবং অভিমন্যুর মা। তিনি শুধু বীর জননী নন, তিনি বীরাঙ্গনা। যখন অর্জুন তাকে হরণ করে নিয়ে যাচ্ছেন, তখন তিনি অর্জুনের রথের সারথি স্বয়ং। পদধ্বনি কবিতায় অর্জুন বলছেন, আমাদের পলায়ন প্রেমের বিহ্বল বেগে, হে ভদ্রা আমার, যাদবের পঙ্গপাল পিছে তাড়া করে, পিছু পিছু ছোটে পদধ্বনি, তোমার নিটোল হাতে উল্লসিত সে তুরীয় যান। 7 ভাই চম্পা কাব্যের নাম, কবিতাটি নেওয়া হয়েছে ঠাকুমার ঝুলি থেকে। তোমরা সবাই ঠাকুমার ঝুলি পড়েছ? বাহ। তো ধ্রুপদী মিথ থেকে বিষ্ণুদেব চলে আসেন লোকপুরাণে। চম্পা হচ্ছে মুক্তির প্রতীক। উপেক্ষিতা, নির্বাসিতা ছোট রানী যে মা, ও 7 ভাইকে দুষ্টু রানীদের উৎপীড়ন থেকে রক্ষা করছেন চম্পা।
এই কবিতা কিন্তু ভীষণভাবে রাজনৈতিকও। তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ, এ মাহাভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মনে মুখ। মনে হয় না কি প্রবল রাজনৈতিক এই কবিতা? আবার এই যে মাহাভাদরে ভরা বাদরে, এ কিন্তু বিদ্যাপতির থেকে তিনি এই লাইন কটি ধার করলেন। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে সন্দ্বীপের চর। এই কাব্যে আছে কাসান্ড্রার মিথ। কাসান্ড্রা ট্রয়ের রাজা প্রায়াম, ওই যে প্যারিসের কথা বলেছিলাম, প্যারিসের বোন হচ্ছে কাসান্ড্রা। সে প্রায়ামের কন্যা ও সূর্য দেবতা অ্যাপোলোর প্রণয়িনী। অ্যাপোলোর বরে সে ভবিষ্যৎবাণী করতে পারবে, কিন্তু স্বামীর বিশ্বাসভঙ্গের জন্য কেউ তাকে বিশ্বাস করবে না। সে আদতে ছিল নিষ্ফল জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। কবি কি লিখছেন? কবি লিখছেন, তবু কাসান্ড্রা আমি, মানিনি তো আমি সূর্যের রাঙা চোখ। আইসায়ার খেদ, বাইবেলের ইহুদি ঋষি আইসায়ার, কবি আজকের দিনের সঙ্গে তুলনা করে আইসায়ারের মিথটিকে ব্যবহার করছেন। বলছেন, বয়স হয়েছে ঢের, পেনশনই তো 25 বছর, সবুজ সবুজ নদী আর প্রায় নীলিমা ভাস্বর, কর্ম সবই পণ্ডশ্রম, চাকরি সে তো পেটের চাহিদা। এই কবিতাটিতে দেশ ও সমাজের নানা ঘটনার ছায়াপাত দেখা যায়। দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের বিভাগ, মৃত্যু, মহামারী, মন্বন্তর, এসব ঘটনায় বৃদ্ধের খেদোক্তি, নরক কি এরকম? সন্দ্বীপের চর নাম কবিতাতে এসেছে লাল কমল নীলকমল। নীলকমলের আগে দেখি লাল কমল যে জাগে, তৈরি হাতে নিদ্রাহারা একক তরোয়াল। এ হিন্দু মুসলমান ঐক্যের কথা বলছে এই কবিতা। গ্রিক পুরাণে সুরের জাদুকর অরফিউস সুরমূর্ছনায় পশু পাখি গাছপালাকে উদ্বেলিত করতেন। সর্পাঘাতে তার প্রেমিকা ইউরিডাইস মারা গেলে তিনি তাকে ফিরে পেতে নরকের দেবতা হেডিসের কাছে যান ও তাকে মুগ্ধ করে ইউরিডাইসকে ফিরে পান। শর্ত ছিল, নরকের সীমা অতিক্রম করার আগে তিনি পিছন ফিরে ইউরিডাইসকে দেখবেন না। কথা না শোনায় ইউরিডাইস হারিয়ে যান চিরকালের মতো, আর ছিন্ন ভিন্ন হয়ে যায় অরফিউসের দেহ। তবু অরফিউস মৃত্যুঞ্জয়ের প্রেমের গান গেয়ে যান, নরকের পথে গান করে চলি মৃত্যুঞ্জয় যাত্রার। ঈশাবাস্য দিবানিশা কাব্যে ধৃতরাষ্ট্রের বিলাপ কবিতায় কবি দেখাচ্ছেন, বেদনাহত বিস্ময় রাজা বুঝছেন ধন ও রাজ্য লাভের জন্য কুলধ্বংসী যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। কবি লিখছেন, বুদ্ধি তথা কল্পনায় মুখ এঁটে হাত পা সে টেনেছে স্বধর্মে, স্থূল ও দীর্ঘ জীবনের দোরগোড়ায় ধৃতরাষ্ট্র, শোনো হে সঞ্জয়, স্বধর্ম বা পরধর্ম দুই সত্য, মগ্ন যদি হও নিজ কর্মে। প্রাকৃত পৈঙ্গল গ্রন্থটিতে অজ্ঞাতনামা এক কবির শ্লোক আছে, অজ্ঞরা ভক্তা রম্ভ পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সজুত্তা মৌবিলি মৎসা নলিতা গচ্ছা দ্বিজয়ী কন্তা খাই পুনবন্তা। অর্থাৎ যে রমণী কলা পাতায় গরম ভাত, ঘি, মৌরলা মাছ, নলিতা বা পাট শাক ও দুধ পরিবেশন করে স্বামীকে খাওয়ায়, সেই স্বামী নাকি খুব ভাগ্যবান হয়। বিষ্ণুদে প্রাকৃত কবিতাতে এই শ্লোক মনে করে লিখলেন, উঠানের গাছ কেটে কচি কলা পাতে, ক্ষেতের ধানের ভাতে, ঘরে সর তোলা ঘি দেব 1 ছটাক, দিঘির পাড়ের নালিতা শাকের ব্যঞ্জন, খাসের বাঁধা মৌরলা মাছ, পাটলির দুধে ক্ষীর, ওরে মাসি আমি দেব সুখ নিজ হাতে, দেখবে অবাক চোখে খাবেন পুণ্যজন, আমার কথায় এখন যে দেখি মাসি তুই অস্থির। আরও অনেক পর্যায়ে বিষ্ণুদের সিদ্ধ পরিধির চর্চা হওয়া উচিত। তার মধ্যে আছে তাঁর গদ্য রচনা, বিশেষত শিল্প ও শিল্পী বিষয়ক প্রবন্ধগুলি। সে আলোচনা বা তার রাজনৈতিক কবিতাগুলির আলোচনা আরও বিস্তৃত ও পৃথক পরিধি দাবি করে। তবে একথা নির্দ্বিধায় বলা চলে যে প্রাচ্য ও পাশ্চাত্যের পুরাণ কল্পের মাধ্যমে দেশকালের নতুন তাৎপর্যে তাঁর কবিতা ভাস্বর। তিনি যাকে বলে এরুডাইট কবি, অধিবিদ্য, পণ্ডিত কবি, তাকে পড়তে গেলে যেমন সামাজিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা চাই, তেমনি যে বহুস্তরী পৌরাণিক উপাদান তার কবিতার আশ্রয়,
করে থাকে তার রসাস্বাদন করতে পাঠককেও পরিশ্রমী হতে হবে, আমাদেরও একটু পড়াশুনো করতে হবে, এগোতে হবে কবি ও তার কবিতাকে আবিষ্কার বা পুনরাবিষ্কারের দিকে। ওরই কবি বিষ্ণুদের একটি কবিতা দিয়ে শেষ করছি। তিনি যখন জিজ্ঞাসা করেন, তাই ভাবি বিনা প্রত্যাশে অমাবস্যায় বিবেচনা করে দেখবে আর একবার লণ্ঠন জেলে পড়বে আমার কথা। আমরা ভাবি হ্যাঁ পড়ব, কেননা বিষ্ণুদে আছেন, থাকবেনও। ধন্যবাদ। কবি বিষ্ণুদের সম্পর্কে, কবি বিষ্ণুদের রচনার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে অত্যন্ত মনোগ্রাহী আলোচনা আমরা শুনলাম ডক্টর সেনগুপ্তকে। বিদ্যালয়ের তরফ থেকে, আয়োজকদের তরফ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মঞ্চে আহ্বান করছি সার্থক বিশ্বাস এবং ঋষভ সেন। সার্থক বিশ্বাস এবং ঋষভ সেন, আমরা কথা শুনলাম কিছুক্ষণ, এবার আমরা শুনব একটি ছোট্ট গান। সার্থক এবং ঋষভ, এস এম স্যার যদি থেকে থাকেন, এস এম স্যার যদি থেকে থাকেন, নেই। সার্থক, তোমরা মাইক্রোফোনটা নবম শ্রেণীর দুই ছাত্র আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে। স্বাভাবিক কারণেই নবম শ্রেণীর ছাত্রদের আনন্দের শেষ নেই, এবং নবম শ্রেণী ছাড়া অন্য ছাত্ররা তারাও খুবই আনন্দিত। একটু সময় লাগছে, একটুখানি আয়োজনে ওদের একটু সময় লাগবে, এই সময়টুকু। গিটার ঋষভ সেন, কণ্ঠ সার্থক বিশ্বাস। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলে কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়।
সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। সার্থক আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্র শ্রীমান সার্থক বিশ্বাস এবং শ্রীমান ঋষভ সেন ওরা গাইল। এরপর আমরা আবার শুনব কথা আমাদের বিদ্যালয়ের শিক্ষক, বাংলা বিষয়ের শিক্ষক শ্রী তপন কুমার মালিক মহাশয়, উনি বলবেন কবি বিষ্ণুদে সম্পর্কে। তার আগে আমি বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা আজকের যে অনুষ্ঠান শুনছো, এখানে যে অনুষ্ঠান এখানে হচ্ছে, যে পাঁচজন তোমাদের অনেক আগে পাশ করে যাওয়া ছাত্র যারা ছিলেন প্রাক্তনী, শ্রী প্রলয় ভট্টাচার্য ভারত পেট্রোলিয়ামে তিনি দীর্ঘকাল কর্মরত ছিলেন। শ্রী দেবরঞ্জন সরকার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তিনি সেখানে কাজ করেছেন, এবং শ্রী অনিরুদ্ধ দাস উনি অ্যাডভোকেট। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরও দুজন প্রাক্তনী, শ্রী পরন্তপ বসু ডারবানে রয়েছেন ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এবং শ্রী সন্দীপ মিত্র দিল্লিতে রয়েছেন। আমরা বর্তমান কালের ছাত্রদের পক্ষে অনুরোধ করি, তোমরা সকলে উঠে দাঁড়িয়ে একবার করতালি দিয়ে সম্বর্ধিত করো এই পাঁচজন প্রাক্তনীকে, যাদের আমরা বসো বসো বসো। এ আমাদের কৃতজ্ঞতা স্বীকারের, আমাদের অত্যাবশ্যকীয় ঋণ স্বীকারের সামান্য প্রচেষ্টা মাত্র। আহ্বান জানাই শ্রী তপন কুমার মালিক মহাশয়কে। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, রেসপেক্টেড টিচার, আজকের সভায় প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র, সময়সীমা 1909। পটলডাঙ্গার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের বাড়িতে জন্ম নিলেন কবি বিষ্ণুদেব। ছোটবেলা থেকেই খুব রুগ্ন প্রকৃতির ছিলেন। পড়াশোনা শুরু করতে প্রায় 10 বছর লেগে যায়। সময়টা 1919, চতুর্থ শ্রেণী, ভর্তি হলেন মিত্র ইনস্টিটিউশনে। কিন্তু বাবা অবিনাশচন্দ্র দে অনুরোধে তিনি চলে এলেন সংস্কৃত কলেজিয়েট স্কুলে। সংস্কৃত কলেজিয়েট স্কুলে স্মৃতিচারণায় কবি বলছেন, সেই সময় প্রধান শিক্ষক আদ্যানাথ রায়, সহশিক্ষক ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায়ের কথা এবং বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, পরবর্তীকালে মার্গসঙ্গীতের বিশিষ্ট স্রষ্টা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কথা। আমরা ফিরে আসতে চাই কবি বিষ্ণুদেকে নিয়ে। কবি বিষ্ণুদে যে সময় লেখালেখি শুরু করছেন, সেই সময় বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ কবির অগ্রজ, কবির কনিষ্ঠ ছিলেন সবচেয়ে। এবং এই যে কনিষ্ঠ কবি, তিনি দেখলেন যে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ প্রভৃতি কবিরা সচেতনভাবে রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন, এবং এই যে আধুনিক কবি, তারা বললেন পথ জুড়ে বসে আছেন কবি রবীন্দ্রনাথ। কিন্তু মনে রাখতে হবে, বুদ্ধদেব বসু বা জীবনানন্দ দাশ থেকে কিন্তু তিনি সামগ্রিকভাবে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে
তার কাব্য সাধনায় আমরা পাব সামগ্রিক চৈতন্যের ফসল। তাই বিষ্ণুদেব একান্তভাবেই স্বতন্ত্র কবি। আসলে আধুনিক কবিতা, আধুনিক কবি এ নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে। আধুনিক কবিতার যে ধর্ম তা হচ্ছে বহু দেববাদ, বর্ণ ধূপ ছায়া, মর্ম জঙ্গমতা। অর্থাৎ কবি বুদ্ধদেব বসু এক জায়গায় বলছেন, আধুনিক কবিতা এমন কোনো বিষয় নয় যাকে কোনো একটি উদ্ধৃতি দিয়ে সম্পূর্ণভাবে বেঁধে ফেলা যায়। সে কবিতা প্রেমের হতে পারে, জাগরণের হতে পারে, বিপ্লবের হতে পারে। কিন্তু দেখো, এই বুদ্ধদেব বসু সচেতনভাবে বলছেন যে কবিগুরুর কাব্যকলা মারাত্মক রূপে প্রতারক। সেই মোহিনী মায়ার প্রকৃতি না বুঝে বাঁশি শুনে ঘর ছাড়লে ডুবতে হবে চোরাবালিতে। বিষ্ণুদেব গ্রহণ করেছিলেন টি.এস. এলিয়টকে এবং মার্ক্সবাদকে। এখন আসি, এই যে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে যাওয়ার কথা, তিনি উর্বশী আর্টেমিস কবিতায় বলছেন, এখানে নেই সুশোভন রূপদর্শী রবীন্দ্রনাথ। আরও স্পষ্ট করে বলি, দেখো 1922 সাল লিপিকা প্রভাত সন্ধ্যা অংশে কবি লিখছেন, এখানে নামলো সন্ধ্যা সূর্যদেব, কোনখানে কোন দেশে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরে অবগুণ্ঠিতা নববধূর মতো, কোনখানে জাগলো ভোরবেলাকার কনকচাপা। অসাধারণ গদ্য ছন্দে লেখা। তাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে কবি বিষ্ণুদেব লিখছেন, নামলো সন্ধ্যা সূর্যদেব, এখানে নামলো সন্ধ্যা, কবিতায় সন্ধ্যা। এই যে রবীন্দ্রনাথের ভাবধারা তিনি খান খান করে টুকরো টুকরো করে ভেঙে দিলেন এবং বললেন, সন্ধ্যা নামলো, কিন্তু কোথায় জানো? বলছে বড়বাজারের উপল উপকূলে। জনগণের প্রবল স্রোত উগারিছে ফেনা, এবং একই সঙ্গে বলছেন বিড়ি আর সিগারেটের আর উনুনের আর মেষের ধোঁয়া। এখানে কি রবীন্দ্রনাথকে তিনি সচেতনভাবে পরিহার করলেন? কখনোই নয়। কারণ কবি যে সময়ে কবিতা লিখছেন আর রবীন্দ্রনাথের যে সময় তা অনেকটা পেরিয়ে এসছে। অর্থাৎ এখানে বিষ্ণুদেব দুঃসময়ের কবি। দেখো, আমাদের দেশে যারা কাব্যচর্চা করেছেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, প্রত্যেকেই পাশ্চাত্য কোনো না কোনো কবিকে অনুসরণ করেছেন, হয়তো কোনো না কোনো সময়ে। ধরো, যদি আমরা বলি মাইকেল মধুসূদনের কথা, তিনি তো হোমার, ভার্জিল, টাসো, দান্তে সবাইকেই গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন ওয়ার্ডসওয়ার্থ, শেলি ইত্যাদি ইত্যাদিকে। আবার এখানে আমাদের কবি বিষ্ণুদেব গ্রহণ করলেন টি.এস. এলিয়টসকে। কারণ উভয় কবি ভেবেছিলেন যুগটি বন্ধা, এবং তারাদের মনে হয়েছিল এই যুগটা গুমোট গরমের মতো। তাই তিনি তার কোমলগন্ধার কবিতায় এক জায়গায় বলছেন, বৈশাখ শেষ, নেরেড গরম, আষাঢ় বৃষ্টিধারারও গান। এবার আসি মার্ক্সবাদ দর্শন সম্পর্কে। দেখো, কবি বিষ্ণুদেব একান্তভাবে বিশ্বাস করতেন যে তার কাব্যে এই যে মার্ক্সবাদী প্রতিফলন ঘটেছে, তিনি এটা জানতেন যে এই মার্ক্সবাদী হচ্ছে পরবর্তী কালের যে সাম্যবাদ নিয়ে আসবে তার প্রতি আশাবাদী কবি, এবং সেই আশাবাদের কথা, এবং তিনি এটাও জেনেছেন যে বুর্জোয়া শ্রেণীর যে পদধ্বনি তাকে উপেক্ষা করা যাবে না, কিন্তু আশাহত আমরা কখনোই হব না। তাই কবি ঘোড়সোয়ার কবিতায় বলছেন, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি খুঁজে দূর দিগন্তে কোথায় ঘোড়সোয়ার। দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোলম, কেন ভয়, কেন বীরের ভরসা তোলম, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি ডাকি দূর দিগন্তে কোথায় ঘোড়সোয়ার। আসলে এই যে চোরাবালি, বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে আলোচনা করেছেন। কেউ বলেছেন প্রেমের, কেউ বলেছেন জাগরণের। তবে আমার মনে হয় বিষ্ণুদের এই চোরাবালি কবিতা তিনটি সম্মিলিত ঐক্যসূত্র আমরা পাব। এক, চোরাবালি ভরে উঠতে চায় ফসলে। দুই,
প্রিয় মিলনে কামনা হতে চায় চরিতার্থ, এবং 3 বন্ধাভূমি হতে চায় সৃষ্টিমুখর। এই 3টে কিন্তু একটি বিন্দুতে এসে মেলে, যেটা সামগ্রিকভাবে সমষ্টির মধ্যে ব্যষ্টির আত্মদানের মধ্যে নূতন সমাজ সৃষ্টি, আর সেদিকেই লক্ষ্য ছিল কবি বিষ্ণুদের। নমস্কার, আজকে এই পর্যন্ত। বিদ্যালয়ের শিক্ষক শ্রী তপন কুমার মালিক মহাশয়ের কথা শুনলাম, চমৎকার বললেন উনি। আমরা আহ্বান করছি এবার অষ্টম শ্রেণীর 2জন ছাত্র কিংসুক শেঠ এবং রুদ্রনীল মজুমদারকে। কিংসুক, রুদ্রনীল, ওরা দুজনে মিলে আবৃত্তি করবে আমাদের সামনে। অর্ডার লিখে দিচ্ছিল, চেঁচিয়ে করে একবার ভীষণ গন্ডগোল হচ্ছিল। নমস্কার। স্কুল, কবি বিষ্ণু দে। তখন ছিল ছুটির পরে লোভ, এখন ভাবি খুলবে কি স্কুল। হায় জাপানি, তোমার হবে ক্ষোভ, লেখাপড়ার শখ জাগানোর ভুল। শত্রু দেশে ক্ষান্ত ফাঁকির নেশাও, দেখছো তো আজ তোমার লড়াই লোভে ভাঙছে দেখো দুষ্টু ছেলের পেশাও। সূর্য তোমার বাংলাদেশে ডোবে। আর রোচে না লুকিয়ে আম পাড়া, চুকেছে আজ পালিয়ে যাওয়ার নেশা। ক্ষেত খামারে শুনি মরণ রেশা, ছেলে মেয়েও তুলছে দেশে সারা। শহুরে ছেলেমেয়েরা বসে ভাবি, দেব তোমার বোমার মুখে তুড়ি। সঙ্গী বহু জানায় বহু দাবি, ওরে উড়ুক তোমার চোরাঘুড়ি। এ ছুটি নয়, পড়ার মাঝে বুড়ি ছোঁয়ার মতো ছুটি আসুক ছুটে। পার্কে ট্রেঞ্চ, ভয়ের খুনসুরি, বুড়োর মুখে জাপান নেবে লুটে। নমস্কার। শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের কাজের অভিজ্ঞতা তার। আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক, যে 5 জন প্রাক্তনীর মধ্যে তিনি একজন। এই 5 জনের হয়ে তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন। আমরা আহ্বান জানাই শ্রী সরকার মহাশয়কে। তোমাদের দেখলেই আমার সেই 1962 থেকে 1972 সালের কথা মনে পড়ে। আমি 1962-তে স্কুলে ঢুকেছি প্রথম, ক্লাস 2-এ। তখন এই স্কুলে ক্লাস 1 ছিল না, ক্লাস 2 থেকেই শুরু হতো। আর 1972-এ বেরিয়েছি। তো সেই সময় তোমাদের যে বিভিন্ন বয়সের যে ছাত্রদের আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আমার সেই সময়কার কথা। তো প্রথমেই আমি একটুখানি সংস্কৃত কলেজের স্কুল, তো সেই জন্য আর আমি সংস্কৃত ভাষাটা খুব ভালোই বাসি। যদিও বিজ্ঞান নিয়ে কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সংস্কৃত আমার ভীষণ প্রাণের মধ্যে রয়েছে ভাষাটা। তো প্রথমে আমি একটু আমরা আমাদের সময় স্কুলে যে প্রার্থনা করতাম সেইটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, সেটা হচ্ছে উপনিষদের একটা মন্ত্র,
ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এর মানেটা আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে, যে হে ঈশ্বর আমাদের দুজনকে মানে কি, আমরা যারা শিক্ষক এবং ছাত্র দুজনকেই রক্ষা করুন, আমাদের সমভাবে প্রতিপালন করুন। আমরা কি ডাকছি, যে শিক্ষক এবং ছাত্র যেন সমভাবে প্রতিপালিত হন, আমাদের একসঙ্গে কাজ করার শক্তি দিন, আমরা শিক্ষক এবং ছাত্ররা যেন একসঙ্গে কাজ করতে পারি, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যেন কোনো ব্যারিয়ার না থাকে, বাধা না থাকে। আমাদের অধ্যয়ন, আমরা যে পড়াশোনা করছি, শিক্ষকও পড়াশোনা করছেন, শিক্ষক পড়াচ্ছেন মানে যে তিনি পড়াশোনা করছেন না তা নয়, আমরা যে অধ্যয়ন করছি সেটা তেজস্বী এবং ফলপ্রসূ হোক, অর্থাৎ সেটা সাধারণের মধ্যে কিছু ফল দান করুক, আর আমাদের মধ্যে যেন কোনো বিদ্বেষ ভাব না থাকে, শিক্ষক এবং ছাত্র যেন একই রকমভাবে থাকতে পারি আমরা। তো এই তো গেল আমাদের প্রার্থনা মন্ত্র। এবার আমি একটু স্কুলের কথা বলি, যে স্কুল বললেই মনে হয় যেন সেই পুরনো দিনের কথা, সেই স্কুলের টিফিন খাওয়ার কথা। আমাদের স্কুলে আসার প্রধান কতগুলো উদ্দেশ্য ছিল, এক তো পড়াশোনা নিশ্চয়ই, তাছাড়া বন্ধুবান্ধব তাদের সঙ্গে গল্প করা, স্কুলে এসে খেলা, এবং স্কুলের টিফিন একটা ভীষণ মানে একটা লোভনীয় ব্যাপার ছিল। বিশেষ করে এরকম বৃষ্টির দিনে কয়েকজন ছেলেপুলে আসতো না, তখন আমরা ডবল টিফিন পেতাম। তো বন্ধু একটা ভীষণ আকর্ষণ স্কুলের। তো সেই জন্যে আমি একটা সংস্কৃত শ্লোক চয়ন করেছি, যেটা বন্ধু কি সেটা বলে। সেটা হচ্ছে যে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্দারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সবান্ধব। মানে কি, উৎসবে মানে আমরা যখন আমাদের একটা কোনো আনন্দের দিন, ব্যাসনে মানে আমাদের যখন কোনো একটা দুঃখের দিন, দুর্ভিক্ষে মানে যখন আমরা খুব অভাবের মধ্যে রয়েছি, রাষ্ট্রবিপ্লবে মানে যখন কোনো আমাদের কোনো আইন আদালত অফিস ইত্যাদির প্রয়োজন হচ্ছে, রাজোদ্দারে রাষ্ট্রবিপ্লবে মানে যখন রাষ্ট্রের কোনো অসুবিধে হচ্ছে, মানে দেশের কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজোদ্দারে মানে অফিসে বা আদালতে, শ্মশানে মানে শ্মশানে অর্থাৎ যখন কোনো খুব ঘোরতর দুঃখের দিন, কেউ মৃত্যুমুখে পতিত হয়েছেন, তখন যস্তিষ্ঠতি সবান্ধব, যে এই সব অবস্থাতে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। অর্থাৎ আমরা শুধু ক্লাসে গল্প করছি, আড্ডা মারছি, খেলা করছি, সব ঠিক আছে নিশ্চয়ই, কিন্তু এগুলোও আমাদের থাকতে হবে যদি আমরা বন্ধুর মতো থাকতে পারি। আজকে তোমরা বুঝতে পারছো আমরা 1972 সালে পাশ করেছি, আজকে 2025 সাল, এখনও পর্যন্ত আমাদের সেই বন্ধুদের অবস্থাটা রয়েছে, অন্তত 5 জনের মধ্যে রয়েছে। তখনকার দিনে মোবাইল ছিল না, ইমেল ছিল না, ফোন ছিল না, কিন্তু মানে বললে বিশ্বাস করবে না, এই বোধহয় 10-15 বছর আগে আমি একদিন দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি, অনিরুদ্ধ সেই সময় ট্যাক্সি করেও কোথাও একটা ঠাকুর দেখতে যাচ্ছে বা কিছু, রাস্তায় ট্যাক্সি থেকে নেমে পড়েছে, নেমে গলায় জড়িয়ে ধরে বলছে, আমি এক্ষুনি তোর ফোন নাম্বারটা দে, আমি তোকে খুঁজে পাচ্ছি না এতদিন ধরে। কারণ কি, আমাদের কোনো মেল নেই, কিছু না, তো কী করে খুঁজে পাবে? তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা নোট করে নিল, নিয়ে উঠে পড়লো, তারপরে আমাদের সঙ্গে ফোনের যোগাযোগ হলো। তো এইভাবে এই হচ্ছে বন্ধু আর কি। আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি যে আমার অন্তত ভীষণ বন্ধু ভাগ্য ভীষণ ভালো। যা কিছু আমার হয়েছে, যদি কিছু হয়ে থাকে, আমার মনে হয় আমার বন্ধুর জন্য। আর একটা শ্লোক বলি, যেগুলো আমার মনে হয় তোমাদের সবাই জানা উচিত, যারা সংস্কৃত পড়ো বা না পড়ো সবাইরই জানা উচিত। আমরা যখন সংস্কৃত স্কুলে পড়ে ভর্তি হয়েছি ক্লাস 2-এ, তখন আমাদের ক্লাস 2 থেকে সংস্কৃত পড়াতো, আর ক্লাস 8 পর্যন্ত মানে 2, 3, 4, 5, 6, 7, 8 এই 7 বছর আমরা সংস্কৃত পড়তাম। তার মধ্যে আমার যতদূর মনে পড়ে 2, 3 আমরা চাণক্য শ্লোক পড়তাম, 4, 5 আমরা গীতা পড়তাম, আর 6, 7, 8 আমরা রঘুবংশ পড়তাম। তো আমি সেই জন্য ভেবেছি যে একটা করে অন্তত প্রত্যেকটা থেকে একটা করে শ্লোক বলবো, যাতে তোমাদের ভালো লাগবে হয়তো। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াৎ জাতি পাত্রতাম
পাত্রত্যাধনমাপ্নোতি ধনাদ্ধর্ম ততঃ সুখম। তার মানে কি, বিদ্যা মানে পড়াশুনো করলেই কিন্তু হবে না। আমি অনেক বড় বড় ডিগ্রি নিয়েছি, অনেক বড় বড় চাকরি করছি, অনেক আমার পয়সা, কিন্তু সেটা আসল নয়। যে প্রকৃত বিদ্যা যে হচ্ছে, যে প্রকৃত বিদ্বান, তার কিন্তু বিনয় থাকতে হবে। তোমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে তুমি এত পণ্ডিত, এত বিদ্বান। ঠিক আছে? বিদ্যা দদাতি বিনয়ং, মানে বিদ্যা বিনয় দান করে। প্রথম শর্ত, বিনয়াৎ জাতি পাত্রতাম, বিনয় থেকে যোগ্যতা আসে। পাত্রত্যাৎ ধনমাপ্নোতি, যোগ্যতা থেকে ধন আসে, অটোমেটিক্যালি আসে, স্বয়ংক্রিয়ভাবে। তোমাকে কিছু ধনের জন্য দৌড়তে হবে না, ধন আসে। ধনাদ্ধর্ম ততঃ সুখম, ধনাদ্ধর্ম মানে ধন থেকে ধর্ম আসে। ধর্ম মানে এই নয় যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, তা নয়। ধর্ম মানে সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ চেষ্টা, এটাই হচ্ছে ধর্ম। আমার কি ধর্ম? এইটাই, যে আমি সৎ চিন্তা করি, আমি সৎ কর্ম করি, সেইটা। ধনাদ্ধর্ম ততঃ সুখম, আর তার থেকেই সুখ আসে। তাহলে এইটা হচ্ছে আর একটা হিতোপদেশের একটা শ্লোক বললাম। এবার একটা গীতা থেকে একটু দুটো লাইন বলি। এটা অনেকেই জানো হয়তো, তবুও বলছি। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে গীতাতে আসলে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলছেন। তো এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান ঘটে, আবার সেই ধর্ম মানে হিন্দু মুসলমান নয়, কিন্তু ধর্ম মানে সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ চেষ্টা, এগুলো যখন কমে যায় এবং অসৎের যখন উদ্ভব হয়, তখনই আমি স্বীয় আত্মাকে সৃষ্টি করি। অর্থাৎ স্বীয় আত্মাকে মানে আমার নিজের আত্মাকে, মানে শ্রীকৃষ্ণের নিজের আত্মাকে সৃষ্টি করি। আত্মাকে সৃষ্টি করা মানে তখন ভগবান স্বয়ং মর্তে আবির্ভূত হন মানুষের রূপ নিয়ে। অর্থাৎ তখন তার কাজ কি? তখন তার কাজ যে মর্তলোক থেকে এই অধর্মগুলোকে দূর করা। তা পরের শ্লোকে কি বলছেন? সাধুদের পরিত্রাণ করার জন্য, অর্থাৎ সৎ লোকদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতীদের দমন করার জন্য বা দুষ্ট লোকদের বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনের জন্য, অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠার জন্য, যে ধর্ম আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে তারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। মানে আবার ভালো সময় আসবে। এক্ষুনি খুব খারাপ সময় যাচ্ছে বলে ভাববে না যে ভালো সময় আসবে না। আমাদেরই খারাপ সময় থেকে ভালো সময়তে নিয়ে যেতে হবে। এখন আমরা বয়স্ক হয়ে গেছি, এখন তোমাদের ওপর আমরা মশাল দিয়ে দিচ্ছি, তোমরা এই মশাল হাতে দৌড়বে যাতে করে ভালো সময় আবার আসে। রঘুবংশের একটা শ্লোক বলি। রঘুবংশ তোমরা জানো যে মহাকবি কালিদাসের লেখা। তো উনি একটা শ্লোকে বলছেন, ওনার প্রথম স্বর্গের তৃতীয় শ্লোকে, মন্দা কবিযশ পার্থী গমিষ্যামি উপহাস্যতাম প্রাংশুলভ্যে ফলে লোভাত উদ্বাহুরীব বামন। তার মানে কি? তার মানে মহাকবি কালিদাস তিনি এত পণ্ডিত, তিনি রঘুবংশ লিখতে যাচ্ছেন, কিন্তু তিনি এত বিনয় তাঁর, যে তিনি বিনয়ের অবতার। তিনি বলছেন যে আমি তো রঘুবংশ লেখার জন্য উদ্যত হয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি তো অত্যন্ত মন্দ, অর্থাৎ আমার অত বুদ্ধিশুদ্ধি নেই, আমি এত ভালো লিখতে পারবো না। যেখানে আমার পূর্বসূরীরা অনেক সুন্দর সুন্দর করে রঘুবংশের বর্ণনা দিয়েছেন, সেখানে আমি আবার চেষ্টা করছি, সেটা কি আমার পক্ষে সম্ভব হবে? তাই বলছেন মন্দা কবিযশে প্রার্থী, মানে আমি মন্দ, কিন্তু আমি কবিযশের জন্যে যেন লালায়িত। আমি চাই যে আমাকে বেশ লোকেরা খুব ভালো কবি বলে। কবিযশে প্রার্থী গমিষ্যামি উপহাস্যতাম, তখন আমি একটা উপহাসের যোগ্য হয়ে যাব। আমাকে নিয়ে লোকে ঠাট্টা করবে। কেমন ঠাট্টা করবে? না কোনো বামন যদি খুব ছোট বামন, যে সে যদি কোনো দীর্ঘকায় লোকের মতো একটা উঁচু কিছু ফল পাড়ার চেষ্টা করে, আমরা বলি না যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া, মানে বামন হয়ে কেউ যদি চাঁদে হাত দিতে যায়,
তখন যেমন লোকেরা হাসাহাসি করে, সেরকম আমাকে নিয়েও লোকেরা হাসাহাসি করবে। কবি কালিদাস বলছেন রঘুবংশ লেখার আগে যে আমার ভয় হচ্ছে যে আমি রঘুবংশের সম্বন্ধে লিখতে যাচ্ছি, এরকম হবে না তো যে আমাকে নিয়ে লোকে হাসাহাসি করবে। তাহলে এইটা বুঝতে পারছো যে কতটা বিনয়ের ব্যাপার। কাজেই শুধু পড়াশুনো শিখে আমি একটা ভীষণ হামবড়া ভাব এসে গেল, সেটা কোনো দিন করবে না। লোকে তোমাকে ভালো বলবে। আমার একটা বাংলার কথা মনে পড়লো, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তার মানে আমি নিজে আমাকে বড় বলবো না, লোকে আমাকে যদি বড় বলে সবে বলবে, না বললে না বলবে, তাতেও কোনো ক্ষতি নেই। আর একটা বলি যে এই বিদ্যার কথা নিয়ে, জ্ঞাতিভীর মন্টতে নৈবা চৌড়ে নাপি ন নিয়তে দানে নৈবা ক্ষয়ং জাতি বিদ্যারত্নং মহাধনম। মানে বিদ্যারত্ন হচ্ছে একটা ভীষণ ভালো ধন। ধন বলতে আমরা সাধারণত বুঝি টাকা পয়সা, কিন্তু টাকা পয়সা দেখবে যে ধন সম্পত্তি বাড়ি গাড়ি জ্ঞাতিরা সব ভাগ করে নিতে চায়, বলে ওই জমিটা আমার, ওই জমির অর্ধেক আমার, ওই জমির 4 ভাগের 1 ভাগ আমার। কিন্তু বিদ্যা জ্ঞাতিরা কেউ ভাগ করে নিতে পারে না। জ্ঞাতিভীর বান্টাতে নইব চৌড়ে না পি ন নিয়াতে। আমি সারা রাত ঘুমোতে পারি না আমার টাকা পয়সাটা কেউ চুরি করে না নিয়ে যায়, কিন্তু আমার বিদ্যা কেউ চুরি করে নিতে পারবে না। চৌড়ে না পি ন নিয়তে দানে ন ক্ষয়ং জাতি। মানে দান করলেও ক্ষয় হয় না। আমি যদি 500 টাকা দিই, আমার যা 1000 টাকা ছিল 500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা রইল, সবাই এই অঙ্ক জানো, তাহলে কমে গেল। কিন্তু বিদ্যা দান করলে ক্ষয় না। আমাদের টিচারদের দেখবে যে তারা কত কষ্ট করে বিদ্যা দান করছেন, কিন্তু তাদের কিছু ক্ষয় হয় না। অতএব বিদ্যা যতটা পারবে, যতটা অর্জন করবে, ততটা দান করার চেষ্টা করবে। এক্ষুনি তোমরা টিচার নও, কিন্তু এখন বন্ধুদের দান করবে। একটা বন্ধু বুঝতে পারছে না, তাকে সেটা বুঝিয়ে দেবে, এবং নিজে যে বুঝতে পেরেছো সেটা তার কাছে কুক্ষিগত করে রেখে দেবে না। বন্ধুকে বললে কী হবে, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি আমার নিজের লাইফে আমি দেখেছি ভীষণ উপকার হয়। কারণ আমি মনে করছি আমি একটা জিনিস বুঝে গেছি, আমি নিউটনের 2য় সূত্র বুঝে গেছি, নিউটনের 3য় সূত্র বুঝে গেছি। এবার আমি একটা বন্ধুকে বোঝাতে গেলাম, গিয়ে ও 2টো কোশ্চেন করলো। আমি বললাম, আরে এই কোশ্চেনটা তো আমি কখনো ভাবিনি। তখন আমার মনে হলো, না আমি তো বুঝিনি, তাহলে আমাকে আরও পড়তে হবে। কাজেই বিদ্যা যখন তুমি দান করতে যাবে, তখন তুমি বুঝবে যে তোমার বিদ্যার কোথায় অভাব আছে, তখন তোমার বিদ্যা আরও বাড়বে। বিদ্যা দান করলে কখনো ক্ষয় হয় না, বিদ্যা বৃদ্ধি হয় দান করলে। দানে ন ক্ষয়ং জাতি বিদ্যারত্নং মহাধনম। বিদ্যা একটা এমন ধন যেটার এই ধর্মগুলো রয়েছে, যে দান করলে ক্ষয় হয় না, জ্ঞাতিরা নিয়ে ভাগ করে নিতে পারে না, চোরে চুরি করে নিতে পারে না। অতএব এইগুলো তোমরা মনে রাখবে বিদ্যার ক্ষেত্রে। আর সবশেষে আমি এই কথাটা বলি সবাইয়ের জন্যে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেত। মানে সবাই সুখী হও, সবাই রোগমুক্ত থাকো, সকলের জীবন মঙ্গলময় হোক, আর কাউকে কখনো যেন দুঃখের ভাগী না হতে হয়। নমস্কার। আমরা অভিনন্দন জানাই, সমবেত সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়কে। আহ্বান করছি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অরুণাভ আদক মহাশয়কে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আর তার আগে ছাত্রদের জানিয়ে রাখি, আজকে অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন আর অধ্যাপিকা ডক্টর মহুয়া সেনগুপ্ত। তোমাদের ছাত্রদের বলছি, তোমাদের জন্য অনুষ্ঠানের শেষে উনি টফির ব্যবস্থা রেখেছেন, যাতে তোমরা আহ্লাদিত হয়ে বাড়ি যেতে পারো। অরুণাভবাবু। আসলে আমাদের এই যে বিভাগীয় ব্যবস্থা, আর্টস, কমার্স, সায়েন্স, এ সবগুলোই কিন্তু শেষে গিয়ে একাত্ম হয়ে যায়। আজকে যারা এসেছেন সকলেই মোটামুটি বিজ্ঞানের ছাত্র, কিন্তু সবশেষে
কোথাও বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বা ভূত চতুষ্টয়বাদ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে একটা সময়ের পর বোধহয় আলাদা করে কোনো কিছুর অস্তিত্ব থাকে না, সব কিছু একাকী হয়ে যায়। আজকের অনুষ্ঠানের মূল ভাবনাও বোধহয় সেরকমই ছিল। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো ৭২-এর 5 প্রাক্তনীকে, শ্রী প্রলয় ভট্টাচার্য, দেবরঞ্জন সরকার, অনিরুদ্ধ দাস, পরন্তপ বসু এবং সন্দীপ মিত্র মহাশয়কে। তোমরা লক্ষ্য করবে, তোমরা যতটা না ছটফট করছো, ঠিক পর্দার ওদিকে দুজন বসে আছেন একাগ্রচিত্তে তোমাদেরকে লক্ষ্য করছেন এই বয়সেও। ওই যে একটা সময়ের পর আমরা সকলে স্থিতধী হয়ে যাই, বৌদ্ধ হয়ে যাই, ওখানে তারা সেভাবেই কিন্তু একভাবে অনুষ্ঠানটাকে দেখে যাচ্ছেন, তোমাদেরকে লক্ষ্য করছেন, আমাদেরকে লক্ষ্য করছেন। ওনারাও সমৃদ্ধ হচ্ছেন, আমরাও হচ্ছি, তোমরাও হচ্ছ। ধন্যবাদ জানাবো আমাদের আজকের অতিথি অধ্যাপিকা ডক্টর মহুয়া সেনগুপ্ত মহাশয়াকে, যিনি তারা অমূল্য সময় ব্যয় করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে সমস্ত অনুষ্ঠানটাকে ভাগ করে নিয়েছেন, নিজের কথা শুনিয়েছেন, আমাদের কথাও শুনেছেন। এর জন্যে আর একবার আমরা ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাস্টারমশাই, আমাদের দিদিমণি, আমাদের ছাত্রদেরকে, যারা এতক্ষণ সকলে মিলে অনুষ্ঠানটাকে উপভোগ করেছেন। সবশেষে বলি, তোমরা সবাই সামনের দিক দিয়ে বেরোবে, পিছনের গেট দিয়েও বেরোবে না। তোমাদের জন্য একটা ছোট প্যাকেটের ব্যবস্থা রয়েছে, এতক্ষণ তোমরা মন দিয়ে শুনেছ। ম্যাডাম নিজে তোমাদের জন্য টফি নিয়ে এসছেন, সেটাও পাবে। সঙ্গে ৭২-এর যারা কর্ণধার, তারাও একটা আস্তে আস্তে সকলে আনন্দ ভাগ করে নেওয়া, সেটা আমরা করব। সবশেষে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।